দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক পট পরিবর্তন গভীরভাবে নিরীক্ষণ করে ভারত। সেই পরিবর্তন ভারতের রাজনীতি ও অর্থনীতির জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে তা নিরীক্ষণ করে সেই অনুযায়ী নিজ দেশের করণীয় ঠিক করে। সেই লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর নব্য ক্ষমতাসীনদের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরির প্রচেষ্টা চালানো হয়। বাংলাদেশ, মালদ্বীপ ও মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটগুলো বিবেচনায় নিলে এমন চিত্র স্পষ্ট হয়ে যায়। চীন ও পাকিস্তানকে ভারত বরাবরই বৈরী দেশের তালিকায় রেখে দেয়। নেপালে কিছুটা চীনের প্রভাব থাকলেও ব্যবসা বাণিজ্যে দেশটি ভারতের ওপর নির্ভরশীল। আর ভুটানকে বলা যায় পুরোপুরি ভারতীয় বলয়ের অধিভুক্ত। ভারতীয় স্বার্থের গতি প্রকৃতি বিবেচনায় নিলে বোঝা যায় বাংলাদেশ ও মিয়ানমার তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুই দেশের প্রান্ত ঘেঁষে বিস্তৃত সমুদ্রতট থাকায় এই দুই দেশের সমুদ্র বন্দর তাদের চিকেন নেক খ্যাত সেভেন সিস্টারের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই দুই দেশের সমুদ্র বন্দর ভারতীয় প্রদেশগুলোই বেশ গুরুত্ব রাখে। এছাড়া কোনো কারণে এই দুই দেশের বিদ্রোহী গ্রুপগুলো তাদের অনিয়ন্ত্রিত থাকলে এর প্রভাব সরাসরি সেভেন সিস্টারে গিয়ে পড়ে। 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির সামরিক জান্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিল ভারত। এরপর সময়ের ব্যবধানে জান্তা সরকার ভারত সীমান্তবর্তী প্রায় 100% এলাকার নিয়ন্ত্রণ হারালে নীতি পরিবর্তন করে দিল্লি। এরপর ভারত গোপনে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক তৈরি করে। বাংলাদেশের ক্ষেত্রেও একই নীতি লক্ষণীয়। তবে পরিস্থিতির পরিবর্তন হয় 2024 সালের 5 আগস্টের পর। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রকাশিত এশিয়া সংক্রান্ত এক প্রতিবেদন মতে 5 আগস্টের পর আরাকান আর্মির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করে নয়াদিল্লি। এমনকি লংথ্লাই জেলার ডেপুটি কমিশনার গোপনে সীমান্ত পার হয়ে পালেতাও টাউনশিপে যান। এছাড়া মিজোরামের মুখ্যমন্ত্রী ও রাজ্যের শীর্ষ কর্মকর্তারা আইজলে আরাকান আর্মির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। আর এই যোগাযোগগুলো গড়ে ওঠে ভারতের কেন্দ্রীয় সরকারের ইচ্ছায়। 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং অভ্যুত্থান পরিচালনার পরপরই ভারতের লক্ষ্য ছিল নেপিদোর শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ অবস্থানে থাকা, যার পেছনে মূল উদ্দেশ্য ছিল সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ নিশ্চিত ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাল্টা অভিযানের সহায়তার জন্য তারা মিয়ানমারের একের পর এক শাসকের ওপর নির্ভর করেছে, যাদের অনেকেরই ঘাঁটি ছিল সীমান্তের ওপারে। এই প্রেক্ষাপটে ভারত সরকার ধরেই নিয়েছিল অভ্যুত্থানের পর নেপিদোর সামরিক সরকার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবে। কিন্তু এর ধারণা ছিল মারাত্মক ভুল। মিয়ানমারের যেসব এলাকা ভারতের সীমান্তবর্তী সেগুলোর ওপরে ক্রমে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামরিক জান্তা। তবে এরপরও নেপিদোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে দিল্লি। ভারতের অ্যাক্ট ইস্ট নীতিমালায় পালেতাও অস্তিত্বের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই দুই শহরকে কেন্দ্র করেই ভারতের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে উচ্চাভিলাষী কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। 2018 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়, যার আওতায় বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে শুল্কমুক্ত পণ্য পরিবহনের সুযোগ দেওয়া হয়। ফলে কালাদান প্রকল্পটির তাৎক্ষণিক গুরুত্ব কিছুটা কমে আসে, কিন্তু অবস্থার পট পরিবর্তন ঘটে 2024 সালের 5 আগস্টের পর। ফলে নয়াদিল্লি আবার কালাদান প্রকল্পকে গুরুত্ব দিতে শুরু করে। তবে এ প্রকল্পে অগ্রসর হতে হলে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক জোরদার করা অপরিহার্য ছিল। শুধু কালাদান নয়, সীমান্ত নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের মতো অন্যান্য কারণেও এই সম্পর্ক গড়ে তোলার কৌশল সামনে আসে। ফলে ভারতের সরকার ধীরে ধীরে আরাকান আর্মি এবং চীন জনগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকে। সূত্র মতে ভারত গত নভেম্বরে দিল্লিতে একটি সেমিনারে মিয়ানমারের সেনা বিরোধী গোষ্ঠীগুলোকে আমন্ত্রণ জানায়। এতে আরাকান আর্মি ছাড়াও চীন ও কাচিন সশস্ত্র গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তারাও ছিলেন। এটি ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিয়ানমারের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। অনেকেই ধারণা করেন
এ তথ্য ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে, যাতে একদিকে ভারতের নতুন নীতির বার্তা পৌঁছায়, অন্যদিকে জান্তা সরকারের প্রতিক্রিয়া যাচাই করা যায়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তথ্য মতে গত বছরের জুন থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ে নীতি পরিবর্তনের পরিকল্পনা করছিল ভারত। 5 আগস্টের পরিপ্রেক্ষিতে তড়ি ঘড়ি করে তা বাস্তবায়নের পথে হাঁটে নয়াদিল্লি, ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলে আরাকান আর্মি সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে। সব মিলেই দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো সব সময় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভারতের নজরদারিতে থাকে। এভাবেই দক্ষিণ এশীয় দেশগুলোই ভারতের কৌশলী কূটনীতি চলমান।